কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ক্লাস 5-এর দেখবে আমাদের মানবদেহ চ্যাপ্টার রয়েছে, সেই মানবদেহ চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব, যা কিন্তু আমাদের ডাব্লিউবি প্রাইমারি টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, মানবদেহ চ্যাপ্টারের প্রথমে রয়েছে হলো শরীরের বর্ম। দেখো, এর কিছু নোট নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে কি রয়েছে, মেলানিন ক্যান্সার প্রতিরোধ করে। দেখো, এটার কাজ আসলে কি? এটার কাজ হলো সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি যে ত্বকের ক্যান্সার ঘটায় সেটাকে প্রতিরোধ করা। দেখো, আর কি রয়েছে, যে ত্বকের রোদ লাগলে ভিটামিন ডি এ তৈরি হয়। তাহলে ভিটামিন ডি কিসে পাওয়া যাচ্ছে? সূর্যের আলোতে পাওয়া যাচ্ছে। দেখো, ঘামে নুন, শরীর কিছু বর্জ্য থাকে, বর্জ্য বেরিয়ে যাওয়াটা ভালো, নুন বেরিয়ে যাওয়াটা, দেখো নুন বেরিয়ে যাওয়াটা খারাপ। বেশি নুন বেরিয়ে গেলে কি হয়, আমাদের কি কি রোগ হতে পারে? মাথা ঘোরা হতে পারে এবং অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে। এরপরে দেখো রয়েছে যে কাকাতুয়ার ঝুঁটি কি। দেখো, কাকাতুয়ার ঝুঁটি দেখতে চুলের মতন হলেও এটা আসলে কিন্তু পালকি। আর গন্ডারের খড়গ আসলে ওটা চুল। আর সজারুর লোম কাটার মতন। রক্তাল্পতার জন্য দেখবে নখের মাঝখানে যে চামচের মতন হয়ে যায়, সেটা কিসের জন্য? সেটা হয় রক্তাল্পতার জন্য। নখ ফ্যাকাশেও হয়ে যেতে পারে। এবার আমরা আসি হাড় ও অস্থি নিয়ে। দেখো, জোর হলো আমাদের যে অস্থির জোর রয়েছে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হলো অস্থিসন্ধি, মানে হাড়ের জোরকে বলা হয় হলো অস্থিসন্ধি। অস্থিসন্ধিতে দেখবে এক ধরনের আমাদের সূক্ষ্ম দড়ির মতন থাকে, সেটার নাম হলো লিগামেন্ট। দেখো, এবার হাড়ের নামগুলি জেনে নাও। হাড়ের নাম হলো কনুই থেকে কবজি পর্যন্ত যে হাড় রয়েছে। দেখো, কনুই থেকে কবজি পর্যন্ত আমাদের দুটো হাড় রয়েছে, একটা হলো আনলা ও রেডিয়াস। এই দুটো হাড় রয়েছে। আর কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড় রয়েছে তার নাম হলো হিউমেরাস। আর মেরুদণ্ড বা সিদ্ধারা, সেটা হলো ভাট্রিবা বা কশেরুকা। আর কোমর থেকে হাঁটু পর্যন্ত হলো ফিমার। দেখো, ফিমার হলো আমাদের সব থেকে বড় হাড়। আর দেখো, হাঁটুর নিচ থেকে গোয়ালি পর্যন্ত আমাদের দুটো হাড় রয়েছে। হাত দুটোর নাম হলো টিবিয়া ও ফিবুলা। দেখো, হাড়গুলি অস্থিসন্ধিতে দড়ির মতন এক রকমের জিনিস দিয়ে লাগানো থাকে, একে বলা হয় লিগামেন্ট। দেখো, হাত, পা, কাঁধ, কোমরের অস্থিসন্ধির মাঝখানে এক রকমের হরহরের তরল থাকে, সেটা কমে গেলে কি হয়, হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়। দেখো, যারা জিমন্যাস্টিক করে তাদের কিন্তু অস্থিসন্ধিগুলি খুব নমনীয় থাকে। অস্থি মজবুত করার জন্য চাই ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম আমরা কিসে কিসে পাই? দেখো, ক্যালসিয়াম দুধ, ডিম, মাংস, এগুলো কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়। এবার আসি পেশিতে। দেখো, পেশি আমাদের কোনো কাজ, ভারী জিনিস তুলতে, লিখতে সাহায্য করে। আর পাখিদের ডানার পেশি খুব শক্তপোক্ত হয়। আর বাঘের মুখের পেশির খুব জোর। আর কেঁচোদের বেশিরভাগটাই কিন্তু শুধু পেশি দিয়ে তৈরি। জীবও কিন্তু আমাদের একটি পেশি। এরপর আসে হৃৎপিণ্ড। দেখো, হৃৎপিণ্ড হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার একটি পাম্প। সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়। দেখো, সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি কে পৌঁছে দেয়? সেটা পৌঁছে দেয় রক্ত। আর হৃৎপিণ্ড হলো এই রক্তকে পাম্প করে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয়। দেখো, হৃৎস্পন্দন মাপা হয় স্ট্যাটোস্কোপ দিয়ে। স্ট্যাটোস্কোপ কে বানিয়েছিল? স্ট্যাটোস্কোপ প্রথম বানিয়েছিল নিলেক। ডট হলো একটি যক্ষা চিকিৎসা। দেখো, 7-8 হাজার বছর আগে মানুষের কঙ্কালে এই রোগ পাওয়া যায়। তাহলে যক্ষা রোগ পাওয়া যায় 7 থেকে 8 হাজার বছর আগে। এবার আসি ওআরএস। ওআরএস কি? ওআরএস কিভাবে তৈরি করে? দেখো, ওআরএস হলো 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিয়ে বাড়িতে তৈরি করা হয় ওআরএস। এবারে দেখো, বায়ুবাহিত রোগ কি রয়েছে? বায়ুবাহিত রোগ রয়েছে হলো যক্ষা, তারপর ফ্লুরো রয়েছে, নিউমোনিয়া রয়েছে, এগুলি সব হলো বায়ুবাহিত রোগ। জলবাহিত রোগ দেখে নাও। জলবাহিত রোগ রয়েছে কলেরা, আমাশা, টাইফয়েড প্রভৃতি হলো জলবাহিত রোগ। দেখো, রোগের কারণ কি? রোগের কারণ হলো ব্যাসিলারি ও অ্যামিবয়েড নামক 2 রকমের জীবাণু সংক্রমণে আমাশা হয়। তাহলে কোন দুটো জীবাণু? ব্যাসিলারি ও অ্যামিবয়েড। আর এই রোগ হয় দূষিত জলের মাধ্যমে, আর মাছি, মলমূত্র এর মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপরে আসি হলো মাম্পস। দেখো এটি একটি ছোঁয়াচে রোগ যা সাধারণত আক্রান্ত ব্যক্তির থেকে সংক্রমণের উপাদান থেকে মুখের লালা ইত্যাদির মাধ্যমে হলো ছড়ায়। তারপর আসি পোলিও। পোলিও একটি হলো ভাইরাস জনিত রোগ। এবার অ্যালার্জিতে আসো। অ্যালার্জি হলো পরিবেশে অবস্থিত কতগুলি বস্তুর উপস্থিতিতে কিছু কিছু ব্যক্তির দেহে প্রতিরক্ষা তন্ত্রের অতি সংবেদনশীলতার কারণে সৃষ্ট কতগুলি তীব্র বিরূপ প্রতিক্রিয়া বোঝায়। দেখো তারপর কৃমি ঘটিত রোগের লক্ষণ রয়েছে, এটা দেখে নেবে। কি কি? বমি বমি ভাব, পেট ব্যথা, পেট মোটা বা ভারী হওয়া, খাবারে অরুচি, মুখে থুতু ওঠা, এগুলি সবই হলো কৃমিঘটিত রোগের লক্ষণ। তবে বাত রয়েছে। দেখো বাত মূলত অস্থিসন্ধির প্রদাহ যা এক বা একাধিক অস্থিসন্ধিতে আক্রান্ত করে। তারপর জলবসন্ত। দেখো জলবসন্ত হলো ভ্যারিসেলা জুস্টার ভাইরাস নামক এক প্রকার ভাইরাস দ্বারা এই রোগ সংক্রামিত হয়। ভ্যারিসেলা জুস্টার ভাইরাস। দেখো শিশুদের বেশি হয় এই রোগ, যেটা জলবসন্ত, এটা হলো শিশুদের বেশি হয়। উপসর্গ কি কি রয়েছে? পাতলা পায়খানা হতে পারে, তারপর দেখো মাথা ব্যথা হতে পারে, এরপর শরীরে গোল গোল ফোড়ার মতো উঠতে থাকে। দেখো পরবর্তীতে এই ফোড়াগুলি জল জমে, এই কারণে একে হলো জলবসন্ত বলে। তারপর হচ্ছে স্ট্যাটোস্কোপ। দেখো আবিষ্কার করা হলো রেলে নিলেক। তিনি প্রথমে একটি মোটা কাগজ নিয়ে পরীক্ষা করেছিলেন। তিনি কি নিয়ে পরীক্ষা করেছিলেন? প্রথমে একটি মোটা কাগজ নিয়ে পরীক্ষা করেছিলেন। দেখো সব থেকে আদি স্ট্যাটোস্কোপ কি ছিল? সেটা ছিল সুতোর ফাঁপা বা সরু কয়েকটা কাঠের নল। এবার আসি মাটি। দেখো তাহলে আমাদের মানবদেহ, আমাদের ক্লাস 5-এর বইয়ে যে কটা ইম্পর্টেন্ট নোট রয়েছে সে কটা আমরা দেখলাম। তারপরে দেখো মানবদেহের পরে আমাদের রয়েছে মাটি। এবার দেখো মাটিকে আমরা 3টে ভাগে ভাগ করছি, একটা বেলে মাটি, একটা দোআঁশ মাটি আর একটা এঁটেল মাটি। দেখো বেলে মাটিতে বালির ভাগ বেশি। দেখো এর জল ধারণ ক্ষমতা কম, যেহেতু বালির ভাগ বেশি তার জন্য জল ধারণ ক্ষমতা কম। দোআঁশ মাটি কি? বালি ও কাদার ভাগ হলো সমান। আর এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি, এটা হলো কাদার ভাগ বেশি। এবার আসো যে কৃষকের বন্ধু কিন্তু আমরা বলি কেঁচোকে। দেখো কেঁচো হলো মাটির একটি সজীব জৈব উপাদান। তারপরে হচ্ছে কম্পোস্ট। কম্পোস্ট হলো একটি জৈব সার যার মধ্যে আছে নাইট্রোজেন ও ফসফরাস। তাহলে কম্পোস্টের মধ্যে কি কি রয়েছে? একটা রয়েছে নাইট্রোজেন আর একটা রয়েছে ফসফরাস। তারপর দেখো পলিথিন, প্লাস্টিক, এগুলি হলো মাটির সব অস্বাভাবিক উপাদান, মানে এগুলি মাটির ক্ষতি করে। তাই মাটি থেকে দেখবা এরপরে আমাদের পার্ট রয়েছে মাটি থেকে সোনার ধান। দেখো বীজতলা। বীজতলা মানে কি? প্রথমে ছোট জায়গায় ধান ছড়াতে হয়। দেখো এটার নাম হলো বীজতলা। দেখো ঘন হয়ে ছোট ছোট চারা গাছ তৈরি হয়, সেই চারা গাছগুলিকে পরে কি হয়? জমিতে লাগানো হয়, সেই চারা গাছগুলিকে বলা হয় বীজ ধান। এবার আসো কোন ধান চাষের জন্য বীজতলার দরকার হয় না? সেটা হলো আউশ ধান চাষের জন্য আমাদের বীজতলার কোনো দরকার হয় না। তারপর আসি মাটির উপর চা গাছ। দেখো ভারতের চা উৎপাদনের প্রথম রাজ্য হলো আসাম, দ্বিতীয়তে আছে পশ্চিমবঙ্গ, তৃতীয়তে রয়েছে তামিলনাড়ু। দেখো বিশ্বের মধ্যে চা উৎপাদনে ভারত হলো দ্বিতীয়, প্রথমে আছে চীন আর 3 নম্বরে আছে হলো কোরিয়া। দেখো এরপর ধসে দেওয়া, এর পরের পয়েন্ট রয়েছে। দেখো ধসে যাওয়ার রাস্তা বন্ধ বিভিন্ন কারণে পারে ধস নামতে পারে, যেমন ভূমিকম্প, ঢালু স্থানের অস্থিতিশীলতা, পলিথিন ফেলা ইত্যাদি। এবার দেখবে তারপরে আমাদের রয়েছে হলো চেনা জলাশয়। দেখো নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে আমাদের বদ্ধ জলাশয় হয়, তাকে কি বলা হয়? বায়র বলা, তাকে আমরা বলবো বায়র। এবার এখানে দেখো একটা কনসেপচুয়াল আমাদের নোট রয়েছে। দেখো নদীর জলে নোংরা না হওয়ার কারণ। দেখো নদীর জল কেন নোংরা হয় না? নদীর জলে কি হয়? নদীর জলের প্রতি কি হচ্ছে? বাতাস যখন বয়, দেখো তখন অক্সিজেনের O2 রয়েছে, সেটা জলে গুলে যায় এবং রাসায়নিক বিক্রিয়া করে সেগুলিকে ভেঙে দেয়। যে আমাদের নদীর জলে যে নোংরা যে আমাদের তৈরি হয় সেগুলি কি হয়? অক্সিজেন সেগুলির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সেগুলিকে ভেঙে দেয়, তার জন্য আমাদের নদীর জল নোংরা হয় না। এর সাথে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ কি? একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো দুধে লেবুর রস দিলে দুধ কেটে যায় এবং ছানা হয়ে যায়। এরপর আসি জল শোধনের নানা কথা। জল শোধনের নানা কথার মধ্যে একটা দেখো এই কটা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। দেখো পূর্ব কলকাতার জলাভূমি রয়েছে। দেখো পূর্ব কলকাতায় রয়েছে জলাভূমি। পুরুলিয়ায় রয়েছে হলো সাহেববাঁধ। হাওড়াতে রয়েছে সাঁতরাগাছি ঝিল। তাহলে সাঁতরাগাছি ঝিল কোথায় অবস্থিত? হাওড়া। আর কোচবিহার রয়েছে রসিক ঝিল। দেখো রসিক বিল কোথায় রয়েছে? সেটা রয়েছে কোচবিহারে। এরপরে দেখো 1857 সালে
ক্লার্কের পরিকল্পনায় কলকাতায় আবর্জনা ও নোংরা জল পূর্বে পাঠানো শুরু হয়, সেটা কত সালে? 1857 সালে। কার পরিকল্পনায়? উইলিয়াম ক্লার্কের পরিকল্পনায়। দেখো তারপর হচ্ছে 1860 সালে হলো আবর্জনা মেশা নোংরা জল মাছ চাষ শুরু হয়, হলো 1860 সালে তোমার আবর্জনা মেশা নোংরা জলে মাছ চাষ শুরু হয়। 1872 সালে হলো মাছের ঘাট তৈরি হয় কলকাতায়। তাহলে 1857 সালে হলো আবর্জনা ও নোংরা পূর্বে পাঠানো হয়, এবং 1857 সালে আবর্জনা ও নোংরা জল পূর্বে পাঠানো হয়। 1860 সালে হলো আবর্জনা মেশা নোংরা জলে মাছ চাষ শুরু হয়, এবং 1872 সালে মাছের ঘাট তৈরি হয়। আর 1918 সালে হলো পাকাপাকিভাবে মাছ চাষ শুরু হয়। 1929 সালে হলো বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয়। এ কথা একটু নোট করে নেবে। তারপরে রয়েছে দেখো জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালো গরুর মতন যে জন্তু রয়েছে তার নাম হলো গৌর। আর আমাদের নদিয়া জেলাতে একটি বায়োস্ফিয়ার দেখো নদিয়া জেলাতে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, তার নাম কি? তার নাম হলো আমাদের যে বেথুয়া ডোরি ফরেস্ট রয়েছে, সেটা কিন্তু নদিয়া জেলার একটি বায়োস্ফিয়ার রিজার্ভ।